আসসালামু আলাইকুম। সুপ্ত প্রতিভার দীপ্ত বিকাশ করতে মোরা ভাই, দিনে রাতে সবাই মিলে চেষ্টা করে যাই। এই স্লোগানকে সামনে রেখে 2016 সালের 20শে মার্চ প্রতিষ্ঠা করা হয় আমাদের প্রাণের সংগঠন জাগরণী কিশোর ক্লাব মানিকগঞ্জ। প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানিকগঞ্জ জেলাবাসীর কাছে এবং আমাদের এই সমাজের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি নানা রকমের শিক্ষামূলক প্রতিযোগিতা এবং সামাজিক কার্যক্রম নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে আমাদের যেসব কার্যক্রম উল্লেখযোগ্য রয়েছে তাদের মধ্যে আছে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, সংবর্ধনা অনুষ্ঠান, মডেল টেস্ট বা প্রস্তুতি পরীক্ষা, শিক্ষা সফর, খেলাধুলা, বই পড়ার আসর, মাদকদ্রব্য নিরসনে সহায়তা করা সহ নানা রকমের অনুষ্ঠান। আজ এসব অনুষ্ঠান করতে করতে আমরা প্রায় 250 জন সদস্যের একটি পরিবার হয়ে গিয়েছি। সেই সফলতার হাত ধরে হাঁটতে হাঁটতেই আমাদের এখন নিয়মিতই প্রচার করা হচ্ছে জাগরণী কিশোর ক্লাবের লাইভ শো। আমরা কি চাই, কেন চাই এবং তা কিভাবে চাই। আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ তুষার আহমেদ, এমডি, মানিকগঞ্জ সিটি স্ক্যান এন্ড কনসালটেশন সেন্টার এবং আহ্বায়ক উৎস ব্লাড গ্রুপিং সোসাইটি। মোহাম্মদ তুষার আহমেদ ভাইয়া, আপনি কি আমাকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জাগরণী কিশোর ক্লাবের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং সকল সদস্যদের পক্ষ থেকে আপনার এবং আপনার সংগঠনের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন, এবং আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য। রায়ান, আপনাকেও ধন্যবাদ অসংখ্য এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে জয়েন দেওয়ার জন্য। জি, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের আমাদের মূল অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আপনার কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্ন এবং মতামতকে সকলের সামনে তুলে ধরার জন্য। মোহাম্মদ তুষার আহমেদ ভাইয়া, জি যদি আপনার পরিচয়টি আমাদের সামনে আবার একটু তুলে ধরতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি তুষার আহমেদ, গ্রামের বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া থানা। পড়ালেখা দাখিল পর্যন্ত পড়ালেখা করেছি দরগ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। এরপরে আলিম পড়ালেখা করেছি মানিকগঞ্জ কামিল মাদ্রাসা। এরপরে হলো আপনার ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে পড়ালেখা করেছি মহাখালী, ঢাকাতে। আর অনার্স মাস্টার্স সরকারি তিতুমির কলেজ। আর এখন একটি প্রতিষ্ঠানে জবরত আছি ঢাকাতেই, ওদিকে বসি বুঝলেন। আর এমনি কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। জি, ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনি মানিকগঞ্জ সিটি স্ক্যান এন্ড কনসালটেশন এর এমডি। জি, যে মানিকগঞ্জের অত্যন্ত পরিচিত একটি প্রতিষ্ঠান। তো সেই মানিকগঞ্জ সিটি স্ক্যান এন্ড কনসালটেশন সম্পর্কে আমরা একটু পরিচিত হতে চাই আবারও। জি, অবশ্যই। রায়ান, আসলে আমরা আমাদের যে এটা শুরু করছি সেটা হলো আমরা একদম স্টুডেন্ট লাইফ থেকেই আমাদের যে আজকে যে মানিকগঞ্জ সিটি স্ক্যান সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে, সেটার আমাদের বীজ বপন হয়েছিল আমাদের স্টুডেন্ট লাইফ থেকে। স্টুডেন্ট লাইফে আমরা বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে একটি ফান্ড তৈরি করার জন্য আমরা সবাই বসে সিদ্ধান্ত নিই যে আমরা একটা ফান্ড তৈরি করব। সে জায়গায় থেকে আমরা সব ফ্রেন্ডরা মিলে প্রতি মাসে মান্থলি একটা অ্যামাউন্ট আমরা জমা করি। নির্দিষ্ট পরিমাণে একটা ফান্ড হওয়ার পরে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই বসে সিদ্ধান্ত নিই যে আমরা একটা প্রতিষ্ঠান করব। এই ফান্ডের যে টাকাগুলো আছে সেগুলোর সাথে আমরা আরও কিছু অ্যাড করে সে জায়গা থেকে সবার যে পরামর্শ আসলো যে আমরা সেবামূলক প্রতিষ্ঠান করব, যে জায়গা থেকে মানুষ যেন সেবা গ্রহণ করতে পারে। সেই আলোকেই সবার পরামর্শের আলোকে আমরা ঢাকাতে একটি ডায়াগনস্টিক সেন্টার প্রথমে স্থাপন করি। এর কালক্রমেই আমরা দেখা যায় যে আমরা মানিকগঞ্জের বেশ কয়েকজন ভাই ওদিকে ছিলাম, থাকার পর দেখলাম যে আমাদের মানিকগঞ্জেও আসলে এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেক্ষেত্রে মানিকগঞ্জের মানুষ এদিক থেকে সেবা গ্রহণ করতে পারবে এবং মানিকগঞ্জে যে চিকিৎসা ব্যবস্থাকে আমরা সামনের দিকে আরও বেশি এগিয়ে নিতে পারবো। এই চিন্তা ভাবনা থেকেই আমাদের মানিকগঞ্জ কেন্দ্রিক আগানো। আর আরেকটা বিষয় ছিল যে মানিকগঞ্জের
যারা অনেক সময় দেখেছে মানিকগঞ্জ থেকে পেশেন্ট ঢাকাতে যাইতো সিটি জি, স্ক্যান করার জন্য, সিটি স্ক্যান, এমআরআই, আরো বড় বড় ধরনের যে ধরনের কেসগুলো হতো সেগুলো করার জন্য গেলে অনেক সময় দেখে সকাল 10টার দিকে পেশেন্ট বাসা থেকে রওনা দিত, 1টার দিকে ধরেন 1টা 2টার দিকে ঢাকা গিয়ে পৌঁছাতো। এর পরবর্তীতে দেখা যায় যে তার পরীক্ষা নিরীক্ষা শেষ করতে করতে প্রায় রাত 8টা 10টা এরকম বেজে যেত। সেই জায়গা থেকে আমরা আরো বেশি সিরিয়াসলি বিষয়টা নিই যে মানিকগঞ্জ যদি আমরা যদি একটা সিটি স্ক্যান স্থাপন করতে পারি, তাহলে এই মানুষগুলোকে কষ্ট করে ঢাকাতে আসতে হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার হ্যামোরেজিক যে পেশেন্টগুলো থাকে এগুলো আসলে খুবই একটা রিস্কের মধ্যে থাকে। সেক্ষেত্রে যদি ওটা যদি আইডেন্টিফাই করা যায় মানিকগঞ্জ থেকে যে এই পেশেন্টটা আসলে হ্যামোরেজ হয়েছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে চিকিৎসক এই জায়গায় ব্যবস্থাপত্র গ্রহণ করে সে ট্রিটমেন্ট দিতে পারবে পেশেন্টকে। এই যে যে জি। চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের মানিকগঞ্জ সিটি স্ক্যান অ্যান্ড কনসালটেশন সেন্টার আমরা গত 16ই ডিসেম্বরে স্থাপন করে এবং শুভ উদ্বোধন করা হয় 16ই ডিসেম্বরে। আর আরেকটা বিষয় ছিল আমাদের, সেটা হলো আমরা যে মানিকগঞ্জ সিটি স্ক্যান সেন্টার স্থাপন করছি, সে জায়গাতে আমরা বেশিরভাগ যারা আছি প্রায় সবাই মেডিকেল সেক্টরের। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, সবাই মেডিকেল সেক্টরের। আর আমরা একটু অন্যদের চেয়ে একটু আলাদাভাবে আমরা চিন্তা ভাবনা করছি, অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করি যেন আমরা যেন প্রপার একটা রিপোর্ট পেশেন্টের হাতে আমরা তুলে দিতে পারি, যার উপর ভিত্তি করে সে প্রপার একটা ট্রিটমেন্ট পেতে পারে। এই এভাবে আমরা দেখা যায় যে অন্য অন্য প্রতিষ্ঠানে আমরা কোনো কোনো সময় দেখেছি যে পেশেন্ট আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রতিষ্ঠানে গিয়েছে, হসপিটাল বা ডায়াগনস্টিকে। সেক্ষেত্রে সে জায়গাতে আমাদের চোখে অনেক সময় পড়েছে যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা চালু করার আগে অনেক প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠানের কথা বলতেছি, আমি নাম উল্লেখ না করলাম। সে জায়গাতে টেস্ট করার কাজগুলো থাকে মেডিকেল টেকনোলজিস্ট যারা, তাদের এই কাজগুলো যে প্যাথোলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই টেস্ট, এরপরে হলো ফার্মেসিতে যারা বসেন এর ফার্মাসিস্ট, এই যে যে আলাদা আলাদা যে ভাগ করা আছে তারা এই টেস্টগুলো করে থাকে এবং কি একটা নির্ভুল একটা রিপোর্ট দিয়ে থাকে। কিন্তু সেই জায়গাতে অনেক দুঃখজনক হলেও যে সত্য, এই জায়গাটাতে অনেকেই অন্যভাবে একটা করে মিস ইউজ করে এমনভাবে যে কম স্যালারিতে আপনার একজন টেকনিশিয়ান জিনিসটা হলো এরকম যে একজন টেকনোলজিস্টের অ্যাটেন্ডেন্স থাকার পরে সে টেকনোলজিস্টের কাজগুলো দেখে সে জায়গায় থেকে সে মোটামুটি একটা আইডিয়া নিয়ে তারপরে সে মোটামুটি আন্দাজ করে একটা যে পরীক্ষার রিপোর্ট দেওয়া অথবা কাজ করা, প্রপার ডায়াগনোসিস সে কোনোভাবে করতে পারে না। কারণ মেডিকেল টেকনোলজিস্ট হতে গেলে 4 বছর একটা কোর্স করার পর আবার 4 বছর, মোটামুটি 8 বছরের একটা কোর্স করতে হয়। আর এই জায়গায় থেকে এই বললাম যে আসলে আমাদের যে সিটি স্ক্যান এমআরআই সিটি স্ক্যান সেন্টারে আমরা সে জায়গায় চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই জায়গায় প্রপার ডায়াগনস্টিক করতে গেলে আমাদেরকে যে দক্ষ জনবল, সেই দক্ষ জনবল দিয়েই আমরা আমাদের কাজগুলো করাবো। এই চিন্তা ভাবনা থেকে এখন আমাদের এই জায়গায় যে আমরা সেট আপগুলো করেছি, সে জায়গাতে আমাদের প্যাথোলজিতে যে আছে সে আমাদের বিএসসি করা, এবং আমাদের এক্স রেতে সিটি স্ক্যানে যে আছে সে বিএসসি করা, গ্র্যাজুয়েশন করা। এবং কি এইভাবেই আমরা আমাদের যে কাজগুলো শুরু করছি যেন আমরা আমাদের উন্নত প্রযুক্তি মেশিনারিজের মাধ্যমে আমাদের দক্ষ জনবলের দিয়ে আমরা একটা প্রপার ডায়াগনোসিস করে একটি নির্ভুল একটা রিপোর্ট পেশেন্টের হাতে তুলে দিয়ে আমরা যেন পেশেন্টকে সুচিকিৎসা দিতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর এরপরে আরো কিছু বিষয় আছে, যেটা হলো যদি কখনো আমাদের কাছে যদি গরিব কোনো পেশেন্ট আসে, সেক্ষেত্রে তাদের জন্য আমরা ম্যাক্সিমাম পরিমাণ ছাড় দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ পরিমাণ। আর এমনও যদি কোনো পেশেন্ট থাকে, আমাদের শুরু থেকেই যে ঘোষণা ছিল যে আমাদের প্রতিষ্ঠানে যে এমন কোনো পেশেন্ট আসে, সেই পেশেন্ট একটা রেফারেন্স নিয়ে আসবে জনপ্রতিনিধি যারা আছে নির্দিষ্ট এলাকাতে, যে সে অসুস্থ হয়েছে বাট ট্রিটমেন্ট নিতে পারছে না আর্থিক অসহায়তার কারণে। সেক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া আছে, সেই পেশেন্টকে আমরা আমাদের সাধ্যমতো আমরা সকল ধরনের যে ইনভেস্টিগেশন থেকে শুরু করে যে আমাদের এই জায়গায় যত ধরনের সেবাগুলো আছে, সেই সেবাগুলো আমরা বিনামূল্যে আমরা প্রদান করব। আমাদের এই ধরনের আমাদের কর্মসূচি একটা আছে। জি রাইহান। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো উদ্যোগ। আমরা মানিকগঞ্জবাসী আসলে বলাই যে আপনাদের হাত ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো ভাইয়া, জাগরণী কিশোর ক্লাবের পক্ষ থেকে আপনাকে আমি অনুষ্ঠানের শুরুতেই বিশেষ করে একটু ধন্যবাদ দিতে চাই। আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে যে টি শার্ট গুলো আপনারা দিয়েছিলেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সকল সদস্যদের পক্ষ থেকে। জি ধন্যবাদ রায়ান, আপনাকেও। জি ভাইয়া, আপনি তুষার ভাই, আপনি যেহেতু ব্লাড গ্রুপিং নিয়েও কাজ করে থাকেন, আহ্বায়ক উৎসব ব্লাড, জি, তো সোসাইটি, ওই উৎসব ব্লাড সোসাইটি। জি, উৎসব ব্লাড সোসাইটি, তো পথ চলাটা কেমন ছিল?
শুরুর দিকে যে পথ চলাটা ছিল আসলে আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে শুরুর দিকে আরো আগে থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা সমাজে এমন একটা প্ল্যাটফর্মে এসে আমরা সংঘবদ্ধভাবে সমাজের মানুষের জন্য কিছু করতে চাই। আগে থেকেই আমাদের এটা লালন করা ছিল, আমরা আগেও বেশ কয়েকবার বসা হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে অথবা একটা সংগঠনের মাধ্যমে যে আমরা যে কাজ শুরু করা, যে সেটা শুরু করেছি আমরা আহ, গত মাসের গত এপ্রিল মাসের 18 তারিখ থেকে আমরা আমাদের যে পথ চলা সেটা শুরু করছি। শুরুর দিক থেকেই আমাদের বিশেষ করে যখন আমরা আমাদের উৎস ব্লাড সোসাইটির কার্যক্রম শুরু করলাম, শুরু করার পর আমাদের নিবেদিত প্রাণ বেশ কিছু ভাইকে আমরা পেয়েছিলাম। বিশেষ করে আমাদের মানিকগঞ্জ সদরের সবুজ ভাই, এরপরে হলো সবুজ ভাই, এরপরে মিজান ভাই আছে, এরপরে নজরুল ইসলাম ভাই আছেন, এরপরে আমাদের শাকিল আছেন, সজল আছেন, এরকম সব আমরা নিবেদিত বেশ কিছু মানুষ পেয়েছিলাম, যাদের কারণেই আমরা অল্প সময়ের মধ্যে আমাদের কাছে কখনো মনে হয় না যে আমরা একদম নতুন শুরু করেছি। শুরুটা আলহামদুলিল্লাহ আমাদের পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। আমাদের কাছে যখন যে ধরনের ব্লাড সোসাইটি হিসাবে যে ধরনের সেবা মানুষ প্রত্যাশা করছে, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদেরকে পিছনের দিকে ফিরে তাকানো হয়নি। আসলে আল্লাহর অশেষ মেহেরবান। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এখন আমাদের ভাইয়া, আমাদের এই সোসাইটিতে, আমাদের এই কান্ট্রিতে অনেক ব্লাড ডোনেশন গ্রুপ অলরেডি তৈরি করা হয়েছে এবং অনেক গ্রুপ আছে। তো আপনারা কি নতুন কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের এই সমাজের মাঝে এসে হাজির হয়েছেন? নতুন কোনো উদ্দেশ্য কি আছে? আসলে নতুন উদ্দেশ্য বলতে ব্লাড ডোনেশন যে সংগঠনগুলা, সেগুলো সর্বপ্রথম বেসিক্যালি যে প্রথমের দিকে যে এগুলো থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে যে রোগীগুলা প্রাণ হওয়ার আপনার যে কেউ পড়ে যাওয়ার পেশেন্টগুলো, এরপরে সিজারের পেশেন্টগুলো ধরেন, এরপর ধরেন হলো আপনার বিভিন্ন ধরনের অপারেশন আরটিএ পেশেন্টগুলা, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ব্লাডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এগুলা ব্লাড সোসাইটি আমরা যারা আছি, আমরা এগুলা সরবরাহ করে থাকি আমাদের সর্বোচ্চ দিয়ে। আর তাদের সাথে আমাদের এটা ব্যতিক্রম নেই, এই জায়গায় আমরা একই সাথে করি। আর পাশাপাশি আমাদের কিছু উদ্যোগ আছে, সেটা হলো যে আমরা আমাদের যে বিশেষ করে মানিকগঞ্জকে আমরা সর্বপ্রথম আমরা করে নিয়েছি, টার্গেটে নিয়েছি যে মানিকগঞ্জে যেন কোনো ব্লাড যে যাদের প্রয়োজন তাদেরকে যেন পেশাজীবী কোনো রক্তদাতার কাছ থেকে যেন ব্লাড না নিতে হয়। আমরা ব্লাড সোসাইটি হিসাবে, আমরা উচ্চ ব্লাড সোসাইটি হিসাবে প্লাস আরও যারা ব্লাড সোসাইটি আছে সবাই মিলে যেন যত পরিমাণ রক্তের প্রয়োজন হয় সে পরিমাণ রক্ত আমরা যেন সরবরাহ করতে পারি, এবং কি রক্তের জন্য যেন আর একটি প্রাণও যেন চলে না যায়। এই যে কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেই কেন্দ্রিক আমরা মানুষকে বিভিন্নভাবে সচেতন করতেছি। আর আমাদের লক্ষ্য হলো মানুষকে সচেতন করে এই যে মানুষের রক্তের যে চাহিদা অসুস্থ অবস্থায়, সেই চাহিদা পূরণ করার জন্য আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া, আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী তো দেখছেনই, তার পাশাপাশি আমাদের মানিকগঞ্জে নানা রকমের প্রতিষ্ঠান থেকেও আমাদের এই লাইভ শোটি সম্প্রচার করা হচ্ছে সরাসরি। তার মধ্যে একটি ব্লাড গ্রুপিং সোসাইটিও আছে, ফেভার অফ ব্লাড গ্রুপিং। তো তারাও চেষ্টা করছে যে আপনাদের মতো রক্তের অভাবে যেন কোনো রোগীর আর মৃত্যু না হয়। আমরা সকলকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আহ তো ভাইয়া, এই ব্লাড গ্রুপিং নিয়ে কাজ কি শুধু এই সোসাইটির কাজ কি শুধু আপনারা ব্লাড গ্রুপিং নিয়ে করবেন, নাকি অন্যান্য সামাজিক কর্মকাণ্ড এর সাথে যুক্ত করতে চান? ব্লাড গ্রুপিং মূলত আমরা একটা প্ল্যাটফর্ম দ্বারা করেছি। মেনলি হলো আমরা ব্লাড গ্রুপিং নিয়ে শুরুতেই শুরু করেছি ব্লাড গ্রুপিং দিয়ে। এরপরে আমাদের অন্য অন্য যে কার্যক্রমগুলো আছে, এর মধ্যে আমরা ইতিমধ্যে কিছু কার্যক্রম আমরা করেছি সমাজসেবামূলক। সেটার মধ্যে হলো আপনার করোনা পারপাস, আমরা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি, প্রায় 1.5 শতাধিক ফ্যামিলির কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি, এটা দিয়েছি। এরপরে হলো যারা হলো মেধাবী ছাত্রদেরকে নিয়ে, এদেরকে নিয়ে আমরা দেখা যায় যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সেটাও সম্পন্ন হয়েছে এর মধ্যেই। তাছাড়া বিভিন্ন ধরনের আপনার সামাজিক, এটা কি বলবো, সচেতনামূলক যে পোস্টগুলো, এগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতেছি যে এই করোনা পরিস্থিতিতে কিভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং কিভাবে করোনার মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি, এই যে বিষয়গুলো এগুলো করতেছি। এছাড়া আমাদের আরও কিছু আছে, সেটা হলো আমাদের বাৎসরিক যে পরিস্থিতির আলোকে আমাদের বাৎসরিক যে বনভোজন, সেই বনভোজন আমরা করবো ইনশাআল্লাহ। এছাড়া আরও একটা আছে, যেটা হলো করোনা পারপাস আমরা একটা ফান্ড তৈরি করতে যাচ্ছি, যে ফান্ডের মাধ্যমে করোনা পারপাস যে এইগুলো আমরা যতটুকু সহযোগিতা করতে পারি আমাদের সাধ্যের আলোকে আমরা সেই অনুযায়ী চেষ্টা করব।
এবং স্বেচ্ছাসেবী সর্বশেষ যেটা আমি বলবো, যদি পরিস্থিতি আল্লাহ যখন ভালো করে দেয় তখন আমাদের পরিকল্পনা আছে যে মানিকগঞ্জে যত ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে প্রত্যেক সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবী সম্মেলন করার আমাদের প্ল্যান আছে। আহ, জি, এই হলো আমাদের এছাড়া আমরাও আরেকটা কিন্তু বিষয় আছি হলো, ভাই, হ্যাঁ জি, আমরাও কিন্তু পাশে আছি। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো ভাই একটি সংগঠন চালাতে তো আমরা সংগঠন চালাই, আমরা জানি যে নানা রকমের বাধার সম্মুখীন হতে হয় আমাদের প্রায়ই। তো এমন কি কোনো বাধা এসেছিল? আসলে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমরা শুরু থেকেই মানুষকে সহজ ব্লাড কেন্দ্রিক, তারপরে আরো অন্য যতটুকু আমাদের সাধ্য আছে সেই অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি, বাট সেই আলোকে এখন পর্যন্ত আমরা সহযোগিতা পেয়েছি, বাট কোনো ধরনের বাধার সম্মুখীন এখনো হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এখনো কোনো বাধার সম্মুখীন হয়নি ভাই। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আহ, তো ভাইয়া, আমাদের এই সমাজের কাছে আপনাদের এই সংগঠনটি মানুষ কিভাবে বিবেচনা করে? মানুষের আসলে দৃষ্টিভঙ্গিটা যদি তুলে ধরতেন আমাদের দর্শক মন্ডলীর সামনে। আমাদের সংগঠন এটা হলো স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে, সেক্ষেত্রে আমরা যেন সবসময় তাদের পাশে, যারা যে জায়গায় সমাজের যে কোনো জায়গাতে আমরা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে যেন আমাদের ভূমিকা রাখতে পারি। আমরা যারা ইয়াং জেনারেশন আছে তাদের, আমাদের বেশিরভাগ সদস্য হলো ইয়াংদের মধ্যে আছে, সেসবে সবাই যেটা প্রত্যাশা করে যে ইয়াংরা যেন সবসময় সমাজের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে যেন অংশগ্রহণ করে, এটা আমাদের কাছে প্রত্যাশা করে। জি ভাই, আপনাদের সংগঠনে যারা সদস্য আছে তারা কি সবসময় সদা প্রস্তুত থাকে যে কাউকে সহযোগিতা করার জন্য? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এমন কিছু নিবেদিত প্রাণ ভাইদেরকে পেয়েছি যারা আসলে যে কোনো প্রয়োজনে আহ, মানিকগঞ্জের মানুষের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে যখন যেভাবে আহ্বান করা হয় তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। এমনকি আমরা যখন দেখি যে কোনো কোনো সময় দেখা যায় যে বি পজিটিভ ব্লাড, এক ব্যাগ ব্লাড লাগবে, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে আমরা অনেক সময় পোস্ট দিই, অনেক সময় দেখা যায় যে আমরা পেজে পোস্ট দিই। এই যে পোস্ট দেওয়ার পর দেখা যায় যে একটা প্রতিযোগিতামূলক একটা এই শুরু হয় যে ভাই আমি দিব না, সে জায়গা জি থেকে আমাদের যে কোনো একজন আমরা সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো বাংলাদেশ সহ পুরো পৃথিবী তো ভাইয়া এখন একটি দুর্যোগের মধ্যে আছে। তো এই দুর্যোগে আমাদের সমাজের কাছে কি কোনো সচেতনতা মূলক বার্তা নিয়ে আপনারা হাজির হয়েছেন? আহ, বর্তমান যে বৈশ্বিক দুর্যোগ, সেই দুর্যোগে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু মানুষকে সচেতন করা যায় আমরা কন্টিনিউ এটা করার চেষ্টা করতেছি। আর সরাসরি মাঠের ময়দানে থেকে ওইভাবে এখনো করার সুযোগ নেই, তবে আমাদের প্ল্যানিং আছে, আমরা অতি সত্তরই আমরা এটা করবো। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই আপনি তো এমডি কিংবা ব্লাড গ্রুপিং নিয়ে জি, কাজ করেন, তো আমাদের করোনা ভাইরাস চলাকালীন সময়ে ব্লাড দিতে গেলে আমাদের কি কি সচেতনতামূলক আহ কি কি সচেতনতা অবলম্বন করা উচিত দর্শক মন্ডলীর জন্য যদি একটু বলতেন। একজন ব্লাড ডোনার যখন আমাদের কোনো সদস্য যখন কোনো কোথাও ব্লাড দিতে যায়, আমি সর্বপ্রথম যেটা চিন্তা ভাবনা করি, যেটা আমি তাদেরকে সতর্ক করি যে সর্বপ্রথম নিজে সেফ হতে হবে। নিজে সেফ হলে নিজের ফ্যামিলি সেফ, নিজের ফ্যামিলি সেফ হলে সমাজ সেফ, সমাজ সেফ হলে টোটাল, এইভাবে আমরা আর কি আমাদের সেফ, নিজের সেফের মাধ্যমে সবাইকে আমি সেফ রাখতে পারবো। এই জিনিসটা সর্বপ্রথম নিজের সতর্কতা স্বরূপ তাকে আমরা বলি যে আপনি যতটুকু পরিমাণ সম্ভব আপনি সেফ থাকবেন। যখন বাসা থেকে বের হবেন হ্যান্ড গ্লোভস পরে বের হবেন, মাস্ক পরে বের হবেন, পারলে গগলস পরে বের হবেন। এরপরে যদি আপনার একটু পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করবেন। এই যে যে বিষয়গুলো এরকমভাবে আপনার যাওয়ার সময় এভাবে গেলেন, বাসে অথবা গাড়িতে যেভাবেই যান, সেক্ষেত্রে সামাজিক যে দূরত্বগুলো মেনটেন্স করে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে যখন আপনি ডায়াগনস্টিক সেন্টার অথবা হসপিটাল যে জায়গায় আপনি ব্লাড দেন, ব্লাড দেওয়ার সময় আপনাকে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে যে প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানে আসলে কোনো করোনা রোগী আছে কিনা। করোনার রোগী যদি থেকে থাকে সেক্ষেত্রে এক্সট্রা একটা প্রোটেকশন নিয়ে তারপরে যেতে হবে। সেক্ষেত্রে আপনি একটা পিপি পরে যেতে পারেন। তারপরে আপনি ওইভাবে সতর্ক থাকলেন যে না এই জায়গায় করোনা রোগী আছে, আমি এইভাবে সতর্কভাবে যাবো। আর যদি সম্ভব হয় পার্শ্ববর্তী অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ব্লাড দিতে, সেক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানে এটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করি ব্লাড দেওয়ার ক্ষেত্রে। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যখন নার্স বা টেকনোলজিস্ট আপনার ওই ব্লাডটা যখন কালেক্ট করে মেডিকেল টেকনোলজিস্ট, সেক্ষেত্রে আমরা ব্লাড যে ডোনার থাকে তাকে বলি যে সেক্ষেত্রে যখন টেকনোলজিস্ট ব্লাড কালেকশন করবে তখন তার হাতে হ্যান্ড গ্লোভস আছে কিনা
সে মাস্ক পরা আছে কিনা, তারপরে সে যখন আপনাকে এই করার সময় আপনার হাতে যখন ইনজেকশন পুশ করবে তখন স্যানিটাইজ করে নিল কিনা, এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে ইনশিওর হতে হবে। ইনশিওর হয়ে তারপরে হলো আপনি ব্লাড দিবেন। ব্লাড দেওয়ার আগে আপনার যে বেডটা আছে বেডটাতে স্প্রে করে নিয়েছে কিনা, কারণ ওই যে বেডের মধ্যে দেখা যায় যে অনেক সময় একটা করোনা রোগীও আসে ওই বেডে শুতে পারে, অথবা একটা করোনা রোগী হাত দিয়ে ওটা ধরতে পারে। এমনকি একটা করোনা রোগী ওই রুমে গিয়ে একটা হাসি কাশি দিলে তার ওই হাসি কাশির মাধ্যমে আপনার এই যে জীবাণুটা ওই বেডের উপরে পড়ে থাকবে। তখন যদি ওই জায়গায় কেউ যদি শুয়ে টাচ করে তাহলে তার মধ্যে ওই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা বলি যে এই বিষয়গুলো ইনশিওর হয়ে আপনি ব্লাড দিবেন। ব্লাড দেওয়া শেষ হলে তারপরে যেটা করতে হবে, আপনাকে ওই জায়গায় শুধু সময় ক্ষেপণ না করে ওদিক থেকে আপনি যত দ্রুত সম্ভব আপনি ওই জায়গা থেকে চলে আসবেন। চলে এসে আপনি আগের মতোই সতর্কতার সাথে বাসায় আসবেন। বাসায় এসে সরাসরি বেডরুমে না গিয়ে সরাসরি ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক আদি চেঞ্জ করে তারপরে আপনি আপনার মতো স্বাভাবিকভাবে চলাফেরা করেন। আমরা এতটুকু সতর্ক করি। জি ভাই, অনেক অনেক ধন্যবাদ, আমাদের অনেক কাজে লাগবে। আশা করি আমাদের দর্শক মন্ডলী অনেক অনেক উপকৃত হবে। তো ভাইয়া, আমাদের এই মানিকগঞ্জের যে তরুণ সমাজ আছে, আপনারা তো ব্লাড গ্রুপিং কিংবা হসপিটাল এসব নিয়ে কাজ করেন, তাদের আগ্রহ কেমন? আমাদের এই সমাজে যারা ব্লাড ডোনার, তাদের আগ্রহটা কোন পর্যায়ে? রায়ান, একটু ফিরে প্রশ্নটা একটু বলেন, আমি বুঝতে পারিনি। আমাদের যে মানিকগঞ্জের যে সমাজ রয়েছে ওইখানে তরুণদের এই ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন সম্পর্কে তাদের উৎসাহ বা আগ্রহটা কেমন? আমি ইতিপূর্বে যেটা বলেছি যে ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে এবং সামাজিক যে কোনো উন্নয়নমূলক কাজে আমি আমাদের ওদিকে তরুণদের সর্বোচ্চ পরিমাণ আমি আগ্রহ দেখেছি, এবং তারা ব্যাপক পরিমাণ আগ্রহ পোষণ করে সামাজিক কাজ থেকে শুরু করে ব্লাড ডোনেশন থেকে শুরু করে সর্বপ্রকার কাজে। জি জি ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। তো ভাই, আমাদের দর্শক মন্ডলীদের এই করোনা ভাইরাসের চলাকালীন সময়ে যদি কিছু সতর্কবাণী আপনাদের ক্লাবের পক্ষ থেকে। জি, দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, সতর্কতার বিকল্প এই যে মহামারী, যে দুর্যোগ যেটাই বলি অথবা আল্লাহর গজব যেটাই বলি, এই জায়গাতে সর্বোপরি আল্লাহকে স্মরণ রাখতে হবে। স্মরণ রাখার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলছেন। শুধু যে আল্লাহর উপর ভরসা করে আমি যেমন তেমন ভাবে চলাফেরা করলাম, আমি কোনো সচেতন ভাবে চলাফেরা করলাম না, এরকমটা বলেনি। এই কারণে সতর্ক থাকা কেন্দ্রিক আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কোনো রাস্তাঘাটে চলাফেরার সময় আপনি নিজে যেরকম সেফ থাকবেন আরেকজনকেও ঠিক এভাবে সেফ রাখবেন। সেইভাবে যে বিষয়টা আমি বলতেছি যে হাতটা বারবার স্যানিটাইজ করতে হবে, হ্যান্ড গ্লোভস, মাস্ক, এরপরে গোগলস, এগুলো সম্ভব হলে এগুলো পড়তে হবে। আর আর যে বিষয়গুলো আছে সেগুলো হলো সামাজিক যে দূরত্বগুলো আছে, দূরত্বগুলো সবসময় মেনটেন করে চলতে হবে। এই তো বিষয়গুলো। জি। ভাই, করোনা ভাইরাস চলাকালীন সময়ে আপনারা আপনাদের সদস্যদের সাথে যোগাযোগটা কিভাবে রেখেছেন? যোগাযোগ কি কোনো সমস্যা হয়েছে, নাকি আপনাদের যে বন্ধন ছিল সেটি আগের মতোই আছে? আমাদের যে বন্ধন আগের মতনই আছে। আর বর্তমান আসলে সোশ্যাল মিডিয়া, তারপরে হলো ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনার ধরেন এই বিভিন্ন ধরনের আমাদের ডিভাইস আছে, যেমন জুম আইডি আছে। জুম মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের যে সাংগঠনিক প্রোগ্রামগুলো থাকে সে প্রোগ্রামগুলো আমরা করে থাকি। আর এর মধ্যে অবশ্যই রায়ন আপনাকে একটু বলে রাখি, সেটা হলো ঈদের পরবর্তী সময় যদি আমাদের ইচ্ছা ছিল যে আসলে পরিস্থিতি যদি ভালো হতো, সেক্ষেত্রে আমরা একটা ঈদ পুনর্মিলনী করব বিশাল আকারে। সে জায়গায় মানিকগঞ্জের প্রত্যেকটা অঞ্চল থেকেই আমাদের যারা ব্লাড ডোনার, তারপরে আমাদের যারা সদস্য আছে সবাই আসবে, তাদেরকে সবাইকে নিয়ে ব্যাপক আকারে একটা ঈদ পুনর্মিলনী করব। কিন্তু আসলে পরিবেশের কারণে আমরা সেটা যদিও করতে পারিনি, তারপরেও কিছু লোকজনকে নিয়ে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করেই আমরা একটা ঈদ পুনর্মিলনীর মতো করছিলাম। সেটা আসলে ওইভাবে একটা যে অডিটোরিয়ামে বসে যে করছিলাম এরকম আনুষ্ঠানিকভাবে না, সেটা নির্দিষ্ট একটা জায়গাতে সবাইকে আসতে বলছিলাম। সবাই মিলে সবার যে মতামত, আপনার উৎসব লাইফ সোসাইটিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এই সেই আরও যার যার ঈদ কার ঈদ কীভাবে কাটালো, এই সেই সবগুলো বিষয় নিয়ে আমরা মোটামুটি সীমিত আকারে একটা ঈদ পুনর্মিলনের মতো করেছিলাম। আর বাকি যে আসলে প্রোগ্রাম আছে সেটা বললাম যে এটা অনলাইনের মাধ্যমে আমরা করে থাকি। করোনা ভাইরাসের জন্য আসলে পুরো পৃথিবী থমকে আছে। আমরা আশা করি যে জি, খুব দ্রুতই আমরা আমাদের স্বাভাবিক যে জীবন সেই জীবনে ফিরবো। তো ভাইয়া, আপনার ইনশাল্লাহ। মতে আপনার যে সংগঠন সবচেয়ে বেশি আপনার প্লাস পয়েন্ট কোনটা? মানে আপনার সম্ভাবনাময় দিক আপনার মতে কোনটা? সবচেয়ে জি
সবচেয়ে সম্ভাবনাময় দিক হলো এই জায়গায় যারা আছে এরা বেশিরভাগই আপনার ইয়াং জেনারেশন আর তরুণ। এই তরুণরা যে জায়গায় থাকে সে জায়গাতে সম্ভাবনা 100% থাকে। আর এর চেয়ে যদি বেশি কিছু বলা যায় সেটাও বলা সম্ভব। এই কারণে আর সবার অ্যাক্টিভিটিস যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আমি অনেক বেশি আশাবাদী তাদেরকে নিয়ে। জি, জি। অনেক, অনেক ধন্যবাদ। আমরা আসলে সমাজটাকে নতুন করে সাজাতে চাই। দর্শকদের সামনে আমরা চাই নতুন, নতুন অনুষ্ঠান নিয়ে সবার সামনে হাজির হতে এবং সকলকে সচেতন করে দিতে। তো ভাই, আমাদের সংগঠন সম্পর্কে তো আপনাদের সংগঠনের নিশ্চয়ই সবার জানা আছে। জি। তো আপনাদের মতে আমাদের দুর্বলতাটা কি? আমাদের কি, কি করা উচিত এই সমাজের জন্য? সামাজিক সংগঠনের সদস্য হিসেবে আমাদের কর্তব্যটা কি? দুর্বলতার যে দিকগুলো আছে আসলে দুর্বলতার দিক তো ওইভাবে আসলে বলা মুশকিল। তারপরে যে বেসিক্যালি বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে যে একটা বেসিক্যালি একটা দুর্বলতা যে একটা সমস্যা থাকে সেটা হলো নৈতিক মানবিক অবক্ষয়। এই যে সমস্যাটা, এই সমস্যাটা বেশিরভাগ ইয়াং জেনারেশনের মাধ্যমে এবং কি মানুষের মধ্যে একটা মহামারী আকারে প্রকট আকার ধারণ করছে। যেটা হলো আপনার এই যে করোনা ভাইরাস যেরকম একটা মহামারী একটা আকার ধারণ করছে, ঠিক নৈতিক অবক্ষয় এটাও ঠিক পাশাপাশি এরকমই একটা আপনার অবক্ষয় একটা ইয়ের সৃষ্টি করেছে। এই কারণে যেটা আমি আপনাদের সংগঠন সম্পর্কে যেটা বলবো যে একটা যারা কিশোর আছে, কিশোর তরুণ যারা আছে এদেরকে আপনারা যখন এই সামাজিক সামাজিক যে কাজগুলো আছে কাজের সাথে যেভাবে সম্পৃক্ত করেন, পাশাপাশি তার কেরিয়ার ডেভেলপ কেন্দ্রিক সেই কেন্দ্রিক আপনাদের তত্ত্বাবধান, নিবিড় তত্ত্বাবধান আশা করি। এরপরে এর পাশাপাশি যেন সে নৈতিক মানবিক শক্তিতে বলিয়ান হয়ে একজন আদর্শ মানুষ হিসাবে তৈরি হতে পারে, আর মানিকগঞ্জের একজন যেন মানিক হিসাবে নিজেকে গঠন করতে পারে, এই প্রত্যাশা আপনাদের সংগঠনের প্রত্যেকটা সদস্য হোক, আপনাদের সংগঠনের প্রতি আমি এই প্রত্যাশা রাখি। আর আপনাদের সংগঠনের ইতিপূর্বে আমি জি জি ভাই। ইতিপূর্বে আপনাদের একটা প্রোগ্রামে আমার থাকার সুযোগ হয়েছিল, কৃতি ছাত্র সংবর্ধনা প্রোগ্রামে আমি থেকেছিলাম। সে প্রোগ্রামটা আমি থাকার পর আমার কাছে বেশ ভালো লেগেছে বলতে এরকম যে আমি প্রোগ্রামটা থাকার পর এদিকে অনেক বড় বড় বেশ কিছু গেস্ট আসছিলেন। গেস্টরা সবারই কথা একটাই ছিল যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে সৎ হতে হবে, ভালো কথা বলতে হবে, খারাপ কথা বাদ দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই যে একটা ওদের যে একটা শিক্ষা ওদেরকে যে ডেকে আনলেন, ডেকে আনার পরে এই যে শিক্ষাটা দিলেন, নৈতিক যে একটা শিক্ষা দিলেন, সেই শিক্ষাটা কিন্তু বর্তমান সময়ে আপনি চিন্তা ভাবনা করতেন মানিকগঞ্জে কয়টা প্ল্যাটফর্ম থেকে আমাদের শিশুদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে এই শিক্ষাটা দিচ্ছে, যেটা আপনারা করে যাচ্ছেন। এই কারণে আমি সবসময় বলি যে মানিকগঞ্জ জাগরণী কিশোর ক্লাব এটা অন্যরকম একটা কিশোর ক্লাব, যে জায়গায় থেকে আসলে নৈতিকতা সম্পন্ন একজন মানুষ তৈরি হওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ একটা পরিবেশ কিশোর ক্লাব এটা দিয়ে থাকে। আর আরেকটা বিষয় যেটা হলো সেদিন আরেকটা বিষয় আমি পাশাপাশি দেখেছি যে কিভাবে তার কেরিয়ার ডেভেলপ করতে পারে, কিভাবে সে একজন আদর্শ মানুষের পাশাপাশি সে একজন সফল মানুষ হিসেবে গঠন করতে পারে, এই বিষয়গুলো আমি দেখেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর আপনাদের নিয়ে আসলে শুধু আমি একা আশাবাদী না, মানিকগঞ্জের আমি বিশ্বাস করি মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষই আশাবাদী আপনাদেরকে নিয়ে। আপনাদের দ্বারা সমাজের অনেক ভালো কিছু সবাই আশা করে এবং আপনাদের জন্য প্রচুর পরিমাণ সবাই দোয়াও করে। জি জি ভাই, আমরা একটু দর্শকদের মতামত জেনে আসি। আশরাফুল ইসলাম রিফাত কমেন্ট করেছেন যে আমি করোনা ভাইরাস চলাকালীন সময়ে একজন স্বেচ্ছাসেবকের কার্যক্রম হাতে নিয়েছি, আমার কি কি ধরনের সচেতনতা থাকা জরুরি, যদি একটু জানিয়ে দিতেন। জি ভাইয়া, আপনি স্বেচ্ছাসেবক হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো আপনি যেভাবে স্বেচ্ছাসেবক মানে কি আপনি নিজ ইচ্ছায় আপনি সেবা করতেছেন, একটা মহৎ, নিঃসন্দেহে একটা মহৎ কাজ। আপনি যে ধরনের সমাজসেবামূলক কাজ করেন, আর সেই ক্ষেত্রে আপনি যদি সমাজ সেবা করতে যান, আপনার নিজের যে কিছু প্রোটেকশনের ব্যাপার আছে, পার্সোনাল প্রোটেকশন, সেই প্রোটেকশনগুলো অবশ্যই আপনাকে নিয়েই কাজ করতে হবে। আপনি যদি সুস্থ থাকেন তাহলে সমাজ সুস্থ থাকবে এবং সমাজকে আপনি সেবা দিতে পারবেন। আপনি এই কারণেই যে সামাজিক বিধিনিষেধগুলো আছে এগুলো টোটালি 100% মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আর করোনা ভাইরাস আপনাকে যে বিষয়গুলো আমি বলেছি যে এই যে ভাইরাসটা, মহামারী যে ভাইরাসটা, সেটা তিনটা জায়গাতে সবচেয়ে বেশি ঢুকে। সেটা হলো তিনটা জায়গাতে মানুষকে আক্রমণ করে। সেটা হলো মানুষের মুখ দিয়ে এটা প্রবেশ করতে পারে, নাক দিয়ে প্রবেশ করতে পারে এবং কি চোখ দিয়ে প্রবেশ করতে পারে। একমাত্র তিনটা ওয়ে আছে এটা প্রবেশ করার হিউম্যান বডিতে। সেক্ষেত্রে
আপনি এই 3টা জিনিস যদি আপনি সেফ রাখতে পারেন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে সেফ, এবং কি আপনার হাতটা বারবার দেখা যাচ্ছে নাক মুখ চোখ এই সমস্ত জায়গাতে বারবার নেওয়া থেকে সবসময় বিরত রাখতে হবে। আর বিরত রাখলে তারপরেও দেখা যায় অনেক সময় দেখা যায় মাস্ক পরলে মাস্ক ঠিক করতে হয়, আর বিভিন্ন সময় মুখে হাত চলে যায়। এই কারণেই যে বিষয়টা যে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে বারবার হলো হাত জীবাণুমুক্ত করা, এই যে যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা কন্টিনিউ করতে হবে, এবং এটা করার বিকল্প কোনো পন্থা নেই। এই কারণে আর সচেতনতার বিকল্প কিছু নেই। জি জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া, আমাদের তো কিশোর ক্লাব, এই ব্লাড ডোনেশন নিয়ে যদি আমাদের এই কিশোরদের একটু সচেতন করে দিতেন, কিংবা আমরা আসলে সত্যি বলতে বিস্তারিতটা এখনো জেনে উঠতে পারিনি, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, ব্লাড ডোনেশন এটা অন্যতম একটি মহৎ কাজ। সেটা সেটা এমন, আপনি দেখেন একজন রোগী যখন আপনার অসুস্থ হয়ে পড়ে, সে রোগীটা আপনার আমার বোন হতে পারে, আপনার আমার আত্মীয় স্বজন হতে পারে, আপনার আমার ভাই হতে পারে, যে কেউ হতে পারে। এই কারণে তাদেরকে যখন আমরা যখন তাদের বিপদ আপদে যখন ব্লাড প্রয়োজন হবে, তখন আমরা তাদেরকে সবার কাছে আমাদেরকে ব্লাড দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণে আমাদের চেষ্টা করতে হবে। আমি যদি ফিট থাকি সেক্ষেত্রে আমাকে ব্লাড দিতে হবে। আর ব্লাড দেওয়া এটা নিঃসন্দেহে ইবাদত সমূহের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত। আর এই ব্লাড দেওয়ার মধ্যে আপনার শরীরে বেশ কিছু যে মহামারী রোগগুলো আছে সেই রোগ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। যেমন ক্যান্সার থেকে দূরে থাকতে পারবে মানুষ নিয়মিত ব্লাড দিলে। একটা ব্লাড ডোনার দেখা যায় যে হার্ট অ্যাটাক থেকে সে মুক্ত থাকে। আরো অন্য অন্য বিশাল বড় বড় যে আছে আপনার রোগ আছে সেগুলা থেকে সে নিজেকে সেফ রাখতে পারে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয়, যখন একটা ডোনার যখন ব্লাড দিতে যায় তার বেশ কিছু আপনার চেক আপ হয়, সেই চেক আপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি সুস্থ আছেন। আর এই বিষয়গুলো আছে। আর যে বিষয়গুলো বলবো, তো সেক্ষেত্রে আপনি ব্লাড দিলে আপনার ব্লাডের কোনো সমস্যা নেই। প্রতি 7 থেকে 8 দিন পর পর থেকে আপনি যে পরিমাণ ব্লাড দিবেন, সেই ব্লাড সপ্তাহখানেকের মধ্যে আপনার শরীরে আবার তৈরি হয়ে যাবে নতুন ব্লাড। এটা হলো আপনার বোন মজ্জা থেকে আবার ফিরে নতুন করে তৈরি হবে। এই কারণে কোনো সমস্যা নাই। আপনার শরীরে যে ব্লাডের যে ব্লাড শূন্যতা দেখা দেবে ব্লাড দিলে, এই ধারণাটা আগে ছিল, এটা ভুল একটা ধারণা। মানুষের মধ্যে ভুল ধারণা ছিল যে আমি ব্লাড দিলাম তার মানে তো আমি দুর্বল হয়ে পড়লাম, আমি অসুস্থ হয়ে পড়বো। এটা আসলে ভুল ধারণা। আপনি একজন সুস্থ মানুষ প্রতি 3 মাস পর পর ব্লাড দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। জি ভাইয়া, আমরা দর্শকদের আরেকটু প্রশ্ন আসছে, প্রশ্নটা আমরা নিয়ে নিতে চাই। বাসার যারা বয়স্ক মানুষ আছেন, তাদেরকে আমরা কিভাবে সতর্ক রাখতে পারি? যারা ইতিমধ্যে হার্টের রোগ সহ নানা রকমের রোগে আক্রান্ত, তাদের কিভাবে আমরা সতর্ক রাখতে পারি? যদি দর্শক মন্ডলীদের প্রশ্নের জবাব। বর্তমানে যে বৈশ্বিক যে মহামারী, সে মহামারীতে বর্তমান সময় যদিও তরুণরাও ভালো অনেক বেশি আক্রান্ত হচ্ছে, কিন্তু ক্ষতির দিক দিকে তরুণদের চেয়ে বয়স্ক যারা আছে এরা ঝুঁকির মধ্যে থাকে সবসময়। ঝুঁকির মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে বয়স্ক লোকজনের অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকে। রোগে আক্রান্ত থাকলে তাদের আরো বেশি ঝুঁকি, তাদের কাম ব্যাক করা খুবই রিয়ার। একবার যদি বেশি বয়স্ক লোক যদি আপনার করোনা আক্রান্ত হয়ে যায়, সে যদি তার মধ্যে ডায়াবেটিস থাকে, হার্টের রোগী হয়, তারপরে হলো আরো অন্য অন্য যে সমস্যা যেগুলো আছে, কিডনির সমস্যা থাকে, তার মৃত্যুর ঝুঁকি থাকে প্রচুর পরিমাণ। এই কারণে যে বিষয়গুলো করতে হবে সেটা হলো বয়স্ক মানুষ যারা আছে, যারা বেশি বয়স্ক, এদেরকে বর্তমান সময় আপনার ঘর থেকে বের না হয় সবচেয়ে বেশি ভালো। এদেরকে ঘর থাকাটাই এটা হলো তাদের জন্য নিরাপদ। আর যে বিষয়গুলো সামাজিক বিধিনিষেধগুলো আছে সেগুলা টোটালি মেনটেন করে চলা উচিত। জি জি, অনেক ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া, আমাদের যারা তরুণ সমাজ আছে, আমাদের মোটামুটি কত বছর বয়স থেকে ব্লাড ডোনেশনটা শুরু করা উচিত নিজেদের স্বাস্থ্য রক্ষার্থে? স্বাস্থ্য রক্ষার্থে আসলে ব্লাড এটা আপনার ধরেন বয়সের সাথে এটা ওইরকম কোনো সম্পৃক্ততা নাই। এটা যদি আপনার ওজন ধরেন 50 এরকম অথবা কাছাকাছি হলেও কোনো সমস্যা এটা হয় না, সে ব্লাড দিতে পারবে। একজন সুস্থ মানুষ সে ব্লাড দিতে পারবে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনাদের এই সংগঠন নিয়ে? আপনারা কিভাবে সারা দেশের কাছে এই আগমনী বার্তাটা ছড়িয়ে দিতে চান? আমাদের যে ব্লাড সোসাইটি নিয়ে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, বিশেষ করে ব্লাড সোসাইটি নিয়ে আমরা যে প্ল্যানগুলো নিয়েছি, আমাদের যারা
টোটাল ধরতে গেলে সবাইকেই আমরা সচেতন করার জন্য চেষ্টা করতেছি যে ব্লাড দেওয়া কেন্দ্রিক আসলে কোনো ধরনের যে জটিলতা, এই জটিলতা কোনো কিছু নেই। একজন সুস্থ মানুষ ইচ্ছা করলে সে ব্লাড দিতে পারে, আর এই ব্লাডটা অল্প সময়ের মধ্যেই তার শরীরে বনমজ্জা থেকে আবার তৈরি হয়ে যায়। আর এই কেন্দ্রিক সচেতনতার জন্য আমরা বিভিন্নভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে আমরা এইভাবে সবাইকে জানানোর জন্য চেষ্টা করতেছি। জি জি, আর ভবিষ্যতে যদি জি জি রাইট না, সামনের দিকে আমরা চিন্তা ভাবনা করছি যে আল্লাহ যদি পরিবেশ যদি আমাদেরকে ভালো করে দেন এবং কি আমাদের এই গজব থেকে যদি উত্তরণ করেন, সেক্ষেত্রে আমরা আরো বড় ধরনের প্ল্যান নিয়ে আমরা আগানোর চিন্তা ভাবনা আছে, আমাদের প্ল্যান আছে। তো ওইটা পরিবেশের আলোকে আমরা ওটা করব। জি জি। তো ভাইয়া আমরা যে কোনো ভাবেই হোক আমরা যারা ব্লাড ডোনেট করি, আমরা জানি যে আমাদের মানিকগঞ্জে হাসপাতালগুলোর যে ব্লাড ডোনেশনের যে অবস্থা খুব একটা ভালো নয়। তো হাসপাতালগুলোর উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রায় কিন্তু মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছে। আসলে কি রায়ান, আমি আপনার সাথে একমত। এই তো আমি ঈদের আগে, ঈদের 2 থেকে 3 দিন আগে আমি মানিকগঞ্জ আসছিলাম, ওই যে প্রতিষ্ঠানের একটি কাজে আসছিলাম। আসার পরে শুনলাম যে ইমার্জেন্সি ভাবে একজন ভাইয়ের একটা ব্লাড লাগবে। তখন আমি সাথে সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর যে ব্লাড যে ডোনার ছিল, ডোনার আসার পরে তাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে সে যেহেতু আসছে আমার, সে আবার খুব কাছের ছোটো ভাই, তাকে নিয়ে আমি ওই প্রতিষ্ঠানে নিজেও গিয়েছিলাম। যাওয়ার পর যে বিষয়গুলো দেখলাম যে আমরা যখন প্রতিষ্ঠানে আমি নাম বললাম না, সেটা আমাদের মানিকগঞ্জেই প্রতিষ্ঠান, যখন ঢুকলাম তখন ঢোকার সময় বলতেছে হ্যাঁ হ্যাঁ ই করা যাবে না, জুতা নিয়ে ঢোকা যাবে না, জুতা বাইরে রাখেন। হ্যাঁ, পরে যাই হোক জুতা আমরা বাইরে রাখলাম, বাইরে জুতা রেখে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম যে মেঝেতে এত বেশি ময়লা, যেটা আসলে জুতা নিয়েও, এই যে বর্তমান পরিস্থিতি, জুতা নিয়ে গেলেও এর চেয়ে পরিষ্কার রাখা উচিত। সে জায়গাতে আমাদের যাই হোক তাদের সচেতনতার কারণে তাদের নিয়ম, এই জায়গায় জুতা ছাড়া যেতে হবে। আমরা জুতা ছাড়াই সবাই ওইদিকে ব্লাড ডোনেট করতে গেলাম। যাওয়ার পরে কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পর বলতেছে হ্যাঁ 2 জন আসেন কেন, 2 জন আসা যাবে না, 1 জন আসেন। আমরা তো পরিচয় দেই নাই কোনো কিছু যে না আমি অমুক প্রতিষ্ঠান থেকে আসছি, এ ধরনের কোনো পরিচয় দিই নাই। সে এরকম বলতেছে হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন, দূরে যান। এই যে একটা অবস্থা, এমন ভাবে একটা অবস্থা তৈরি করছে, মনে হয় যে তারা না কত বেশি সচেতন। এটা বলার পর আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম, যে ডোনার ছিল তাকে আমি পাঠিয়ে দিলাম কাউন্টারে। যাওয়ার পর আমি একটু লক্ষ্য করে দেখলাম যে যারা এই কথা বলতেছে ওদের মুখে একজনের মাস্ক নাই। ওরা পাবলিক প্লেসে কাজ করতেছে, কাউন্টারে রিসিপশনে কাজ করতেছে, মুখে মাস্ক নাই, হাতে হ্যান্ড গ্লোভস নাই। এই যে একটা অবস্থা, এর মধ্যে সে এরকম একটাই করছে। যাই হোক, এদিকে দেখে মোটামুটি একটু অন্যরকম একটা ধারণা তৈরি হলো যে কি একটা অবস্থা, এই পরিস্থিতিতে এরকম। আর যেটা আমাদের সাথে করলো এটা তো আসলে অন্য বিষয়। এরপর পরে আরেকটু গেলাম সামনের দিকে। আপনি না ভাই, আমাদের যারা ব্লাড ডোনার আছে সবারই প্রায় একই অভিযোগ আসে ব্লাড দিয়ে আসার পর, যার কারণে তারা অনেক পর্যায়ে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছে। হ্যাঁ, এই জায়গাতে গিয়ে এখন আরেকটু সামনে দিয়ে গেলাম। সামনে দিয়ে গিয়ে যখন আমরা যে রুমে হলো ব্লাড দিব, সেই রুমে যাওয়ার পরে সে জায়গাতে একজন বয়স্ক একজন লোক আসলো যে ব্লাড কালেকশন করবে। এখন তার অবস্থা দেখলাম তার হাতেও হ্যান্ড গ্লোভস নেই। সে হলো একটা প্যাথোলজিতে কাজ করে, সে জায়গাতে এমনিতেই অনেক ধরনের জীবাণু থাকে, জীবাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাই তার কাজ। কিন্তু সে জায়গায় তার হাতে হ্যান্ড গ্লোভস নাই, মুখে মাস্ক নাই, আরো যে ভিতরে যে অবস্থা দেখলাম তা দেখে মনে করলাম যে এই জায়গায় আমিও সেভ না, যে ব্লাড কালেকশন করতে সে নিজেও সেভ না। এই অবস্থা থেকে পরে বললাম যে আপনারা তো এরকম এটি করলেন, কিন্তু আপনার হ্যান্ড গ্লোভস কই, আপনার মাস্ক কই? তার অবস্থা থেকে আমি বুঝতে পারলাম যে সে আসলে মেডিকেল সেক্টরের কেউ না। তার মেডিকেল সাইডে যে অভিজ্ঞতা অথবা যে ধরনের একটা থাকা দরকার, এই ধরনের কোনো অভিজ্ঞতা তার নাই, অথবা তার কোনো ধারণা নাই যে কিভাবে জীবাণুমুক্ত থাকা যায়, আপনার করোনা ভাইরাস থেকে সুরক্ষায় থাকা যায় কিভাবে, এবং আরেকজনকে কিভাবে রাখা যায়, এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি টেকনোলজিস্ট? সে এমনভাবে কিছু সময় তাকে রইলো, মনে হলো যে সে কিছু বুঝতে পারতেছে না। বলেন যে আপনি কি মেডিকেল টেকনোলজিস্ট? কয় না, আমি মেডিকেল টেকনোলজিস্ট। তাহলে আপনি ব্লাড কালেকশন করতে আসছেন? পরে বলতেছে যে আসলে আমিই করি এ জায়গায়। পরে কিন্তু আপনি কি কোথা থেকে পড়ালেখা করছেন? পরে বলতেন আমি অন্য কোনো পড়ালেখা করি না এই সেক্টরে, আমি এমনিতেই ব্লাড কালেকশন করি। মানিকগঞ্জে এই সমস্যাটা শুধু মানিকগঞ্জে না, এটা হলো আরো বিভিন্ন জায়গাতে এই সমস্যাটা আসলে যেটা চোখে পড়ে, এটা আসলে আমাদের কারো কাম্য নয়, এটা খুবই দুঃখজনক।
তো এই বিষয়গুলা আমাদের বিশেষ করে সিভিল সার্জন থেকে শুরু করে আরো ঊর্ধ্বতন লেভেলে যারা আছে, যারা হলো প্রশাসন লেভেলে দায়িত্ব পালন করতেছে, তারা যদি এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে, একমাত্র সম্ভব এই জিনিসগুলো ঠিক করে এই অবস্থা থেকে একটু মানুষকে যদি সেফ রাখার কেন্দ্রিক যদি তারা উদ্যোগ নেয়, একমাত্র তাদের দ্বারাই সম্ভব। আর তাছাড়া আমরা সবাই দেখা যাচ্ছে যে নিরাপদ না, তাদের হাতে আমরা সবাই অনিরাপদ। তো ভাইয়া আপনারা সহ তো আরো নানান প্রতিষ্ঠান আছে এই ব্লাড ডোনেশন নিয়ে। তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে, সকলের মূল লক্ষ্যটা আসলে কি হওয়া উচিত? সকলের, আমি যেটা বিশ্বাস করি বা আমি মনে করি যেটা সবসময় মনে করি যেটা, যে সকল ব্লাড সোসাইটিরই উদ্দেশ্য একটাই থাকা উচিত, সেটা হলো আমরা আমাদের যে কর্মসূচির মাধ্যমে এবং আমাদের যারা ডোনার আছে তাদেরকে সচেতনতার মাধ্যমে সারা বাংলাদেশে যত পরিমাণ ব্লাড প্রয়োজন হয়, একটা পরিসংখ্যানে যেটা আসছে যে প্রায় বাংলাদেশে প্রত্যেক বছরে 10 লক্ষ ব্যাগ ব্লাড এটা প্রয়োজন হয়। এই যে 10 লক্ষ ব্যাগ বা 12 লক্ষ, 13, 14, 15 লক্ষ যাই বলি, এই যে পরিমাণ ব্লাডের প্রয়োজন হয়, সেই ব্লাডটা আমরা সবাই মিলে যেন কালেক্ট করে দিতে পারি। আর তাদেরকে যেন কোনোভাবে কোনো পেশাদার যে ব্লাড ডোনার আছে তাদের কাছে গিয়ে যেন ব্লাড না নিতে হয়, এই কেন্দ্রিক সবাইকে সিরিয়াসলি কাজ করা দরকার। আর সবার প্রতি এইটা আহ্বান যে আমরা যদি সিরিয়াস হই, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে প্রত্যেকটা পেশেন্টকেই, প্রত্যেকটা যাদের ব্লাড প্রয়োজন তাদেরকে সবাইকে আমরা ব্লাড দিতে সক্ষম ইনশাল্লাহ। জি জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা জানি যে ভাইয়া, যারা আসলে রক্তের দরকার হয়, এমন রোগী আছে মাসে 2 বার 3 বার রক্তের প্রয়োজন হয়, তারাই আসলে আমরা বুঝি যে তারাই মূলত বুঝেন যে এই সমাজে রক্তটা কত জরুরি। তো তাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন ভাইয়া। জি, আপনাকে অভিনন্দন। জি ভাই, পরিশেষে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আমাদের এই জাগরণী কিশোর ক্লাবের যে লাইভ অনুষ্ঠান, আপনার মতামতটা কি? এসে কেমন লাগলো আমাদের মাঝে? আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম আপনারা তৈরি করেছেন, এটা আসলে প্রত্যেকটা তরুণ প্রজন্মের জন্য এটা দৃষ্টান্তমূলক আমি মনে করি। আর এই সমস্ত এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমি কথা বলার যে সুযোগ পেয়েছি, এই কারণে আল্লাহর অশেষ মেহেরবান এবং আল্লাহর কাছে অনেক হাজারো শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আর জি জি জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের একটি বিশেষ ঘোষণা দিয়ে যেতে চাই। আমাদের শুক্রবার বেলা 3টার সময় জাগরণী কিশোর ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে একটি বিশেষ লাইভ প্রোগ্রাম, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফয়সাল মাহমুদ শান্ত, সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানেন যে আমাদের আগামী গতকালকেও প্রশ্নর একটি কর্মসূচি ছিল, সেখানে দর্শকদের প্রশ্ন করা হয়েছিল। তো আমি সেখানকার বিজয়ীদের নাম ঘোষণা করে দিতে চাচ্ছি। আজকে 14 জন এই নাম্বার পত্র সমান হওয়ার কারণে 4 জনকে সমানভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। বিজয়ীদের নাম হচ্ছে সিয়াম শাইখ শ্রাবণ, তিসানুর রহমান, মাসুদ রানা। সকলকে জাগরণী কিশোর ক্লাবের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং সকল সদস্যদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনারা বিজয়ী বলে ঘোষণা হয়েছে। তো দর্শক মন্ডলী, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। এবং তুষার ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই দর্শক মন্ডলীদের সতর্ক করে দেওয়ার জন্য। অনেক ভালো সময় কাটলো আমাদের। আশা করি আমাদের অনেক কাজে লাগবে আপনার পরামর্শগুলো। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। রাকাত।